সে গেল বৃহত্তর জানলার তলে বাঁধানো চাকালে বসেছি বিকাল বেলা, মাথার উপর জুই পড়ে ঝরে আদুরি করেছে খেলা। সামনে অদূরে চেয়ারের পরে বর্দি বসিয়া আছে, ভাই আর বোন কথোপকথন রঞ্জু রয়েছে কাছে। কখন হঠাৎ চলে গেল হাত, উঠে দিল ছোট টিপে বিকেলের আলো সেই সাথে গেলেন দিকে। ভাববে কি ঝড়, ছোট পায়ের লাশ বিশ্বকবে বলল ভাই, চোখ নাক জলে প্রাণ পাখি বলে সেটা আর টেকা যায়। চোখ না মুচিতে নাক না মুচিতে কর্ণে ধরিল ভাত, কহিলা বর্দি তোর মেলদি সর্দি তাদের এই নেওয়ায়। বলে শোন কথা, ঠাকুমার মাথা দুঃখটা গুলো হইনি, এত খাল খেয়ে পারিনি, একটু তৃপ্ত হইনি। বৃথাই ফুল কদমের ফুল ব্যস্ত বাগানো বাড়ি, যদি না বহিনি ত্যাজবে কহিনি, আর আমি সিগারেট ছাড়ি। করি অনুমান বীর হনুমান, রাতে তোমার ভক্তি, ধূমপান আর খৈনির কাজ উচ্চতা দেবেন শক্তি। মোর কথা রাখো, তাঁরে তুমি ডাকো, ছড়াবে বদক ভাত, আর এই শীতে পারতি আসিতে আবার খেলে যেতাম। এই কবিতা নিয়ে রঞ্জিত কলকাতায় অনেক দেখি। কয়েকটা ঘটনা সহ তার সম্পর্কে বলার মতন তো আমার কথা অনেক আছে, আমি তার মধ্যে থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। বড়দিকে আমি প্রথম দেখি ঝাড়গ্রামে। প্রথম দেখলেই আমার ওনাকে খুব ভালো লেগেছিল। প্রথমে একটু ভয়ে ছিলাম, রাশভারী চেহারা, তার উপর একটু গম্ভীর প্রকৃতি, কিন্তু একটু আলাপ হওয়ার পর দেখলাম খুবই ভালো মানুষ ও হাসি খুশি। তারপর তো মাঝে মধ্যেই দেখা হয়েছে। উনি স্কুলের শিক্ষিকা ছিলেন। কয়েকবার গরমের ছুটিতে বড়দি ও জামাইবাবু আমাদের বাড়ি রাঁচিতে এসেছেন। তখন আমাদের কয়েকটা দিন খুব আনন্দে ও মজায় কেটেছে। আমরাও কলকাতা যাওয়ার পথে বড়দির বাড়িতে এক দুদিন থেকে তারপর যেতাম। এইবার ওনার কাছে গিয়ে খুবই ভালো লাগতো। তারপর জামাইবাবু চলে যাওয়ার পর বড়দিকে তার ভাই মায়ের কাছে নিয়ে আসেন। তখন ওনার সাথে আমাদের বেশ কিছুদিন থাকার সুযোগ হয়। মায়ের কাছে ও বড়দির নিজের মুখে ওনার আগের জীবনের অনেক কথাই শুনেছি। ছোটবেলায় বাবা মায়ের আদর যত্ন ও ভালোবাসা, বিয়ের পর শ্বশুর বাড়িতে তিনি তেমনি আদর ভালোবাসা ও সসম্মানে থাকতেন। খুব রমনামার মধ্যে তিনি ছিলেন, সে এক এলাহি ব্যাপার, সে তার নিজের মুখেই শোনা। তারপর সেখান থেকে কি করে ঝাড়গ্রামে এসেছেন তা আমার জানা নেই। আমি ওনাকে ঝাড়গ্রামে প্রথম দেখি। তখন দেখেছি একজন মহিলা কি করে মাটির রান্নাঘরে মাটির উনুনে কাঠের আঁচে রান্না করে সকলকে খাওয়াচ্ছেন, তাদের আপ্যায়ন করছেন। মুখে একটুও বিকৃতি বা পরিশ্রমের ছাপ নেই। তাতে এটাই বোঝা যায় বড়দির যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার অসীম ক্ষমতা ছিল। খুব ভালো মানুষ না হলে এরকম হয় না। বড়দি
বড়দি সবাইকে ভালোবাসতেন ও স্নেহ করতেন। আমার সঙ্গে বড়দির ননদ ভাই বোনের সম্পর্ক হলেও আদবে তা ছিল না। ওনাকে কখনো ননদ বলে মনে হতো না, বরং মাতৃস্থানীয় বলেই মনে হতো। বড়দি আমাদের বন্ধুর মতন ছিলেন। অনেক হাসি মজা করতেন, গল্প করতেন, ওনার অনেক সুখস্মৃতির কথা বলতেন। আধ্যাত্মিক আলোচনাও হতো, আবার যেখানে শেখানোর থাকতো সুন্দরভাবে শিখিয়ে দিতেন। ভাইপো ভাইজিদের উনি খুবই ভালোবাসতেন ও স্নেহ করতেন। আমার ছোট ছেলে দৈপায়ন্ত ওনাকে নিজের বাবার কোট টুপি পরিয়ে, হাতে লাঠি দিয়ে, আবার কখনো অন্যভাবে নানান রকম সাজিয়ে অনেক হাসি মজা করত। বড়দি কিন্তু কখনো একটু বিরক্ত হতেন না, বরঞ্চ ওনার সাথেই বেঁধে যেতেন, ওদের সাথেই বেঁধে যেতেন। আর আমাদের বাড়ির ছোট ছেলে জয় তখন বেশ ছোট, ওকে গান করতে বললেই ও পিসির সামনে গিয়ে ওই গানটা মেরে আংনে মে তুমহারা ক্যা কাম হ্যায়, আর যখনই ওই কথাটি আসতো জিসকি বিবি মোটি, এই লাইনটা গাইতো, তখন বলতো পিসি তার দিকে তাকিয়ে পিসি আমাকে হাসিয়ে দিচ্ছে। বড়দির সাথে এরকম ওদের সম্পর্ক ছিল। বড়দি পোশাক পরিচ্ছন্ন খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই শৌখিন ছিলেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ফিট থাকতেন। যেমন তেমন আলু থালু ভাবে কখনো তাকে দেখিনি। আর করে করে শাড়ি পরতেন, কিন্তু তাও এত পরিপাটি করে পরতেন তা দেখবার মতন ছিল। খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই শৌখিন ছিলেন। নিজেও যেমন তেমন খাবার খেতে পারতেন, সেমনি সবাইকে খাওয়াতেও পারতেন। তেলে ভাজা, বিশেষ করে বেগুনি ও নানা রকম বেসনের বড়া, এসব ছিল তার সবচেয়ে প্রিয় খাবার। তেলে শুকনো লঙ্কা ভেজে যখন সেই তেল দিয়ে ভাত মেখে এসব দিয়ে খেতেন, তখন মনে হতো যেন অমৃত খাচ্ছে। ঘি ভাত খেতে উনি খুবই ভালোবাসতেন। বড়দির নিজের হাতের রান্নাও ছিল অপূর্ব, যেমন আমিষ তেমনি নিরামিষ। উনি সব যেমন তেমন করে রাঁধতে পারতেন না। যে রান্নায় যে উপকরণটি লাগবে তার একটাও না হলে উনি বিরক্ত হতেন। মায়ের কাছে শুনেছি, মা তখন বড়দির কাছেই ছিলেন। বড়দি নানান রকম সবজি দিয়ে ঝালের ঝোল রাঁধতেন। সেই রান্নায় দরকার ছিল সাদা বেগুন, আর সেই বেগুন আনার জন্য উনি জামাইবাবুকে 3 বার বাজারে পাঠিয়েছিলেন। এতেই বোঝা যায় রান্নার ব্যাপারে উনি কেমন শৌখিন ছিলেন। মিষ্টির ব্যাপারে বলতে গালে রসগোল্লা ওনার একদম পছন্দ ছিল না। ভাজা মিষ্টি উনি পছন্দ করতেন। বলতে গেলে তো অনেক কথাই মনে আসে, বলতে ইচ্ছাও করে, কিন্তু তাহলে শেষ করা যাবে না, তাই এখানেই শেষ করলাম। আমরা বড়দিকে খুবই ভালোবাসতাম। ওনার সেই কোকিলা দাঁতের হাসি এখনো চোখের সামনে ভাসে। বড়দির আশীর্বাদ সবসময় প্রার্থনা করি। একটি রঞ্জুরেখা দাস। বলতে গেলে ভলিউমস লেখা যায় বড় বেশি নিয়ে, তবে সময়ের অভাব। আর বেসিক্যালি ছোট করেই বলছি। পরিবারের স্থান, অভিজ্ঞতা, জ্ঞান ও দাপট, তার উপর শারীরিক গঠন, এই সব কিছুর সমাবেশ নিয়ে আমাদের বড় পিসি। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। পিসির সাথে প্রথম পরিচয় বাবার সঙ্গে গাড়িতে করে কলকাতা যাওয়ার পথে ঝাড়গ্রামে রাত্রি বিশ্রামের সময়। দক্ষিণী ছিল পিসির বাড়ির নাম। ঝকঝকে পরিষ্কার সাজানো একটা বাড়ি। একগাল হাসি নিয়ে পিসি আর পিসেমশাই। নিমিষের মধ্যে পিসেমশাইয়ের বাজার যাওয়া, আর তারপর পিসির অসাধারণ রান্না। এরপর পিসেমশাই গত হওয়ার পর বাবা পিসিকে দীপালি বাড়িতে নিয়ে এলো। তখন দিদা আছে, কাকুমো এসেছিল বিলেত থেকে। রোজ সন্ধ্যেবেলায় দিদাকে নিয়ে ভাই বোনেদের আড্ডা। বাবা মজা করে পিসিকে বড়দি না বলে বড়দা বলল। তখন আমি আর জয় একদম ছোটদের পর্যায়ে। জয়কে গান করতে বললেই মা যেটা বললো, বেড়ে আননে মে তোমারা ক্যা কাম হ্যায়, গানটা গাইতে। জিসকি বিবি মোটি গাইতে গিয়ে পিসির দিকে তাকিয়ে হেসে ফেলে বলতো, পিসি আমাকে হাসিয়ে দিচ্ছে। তাস খেলায় চতুর্থ পার্টনার পাওয়ার জন্য আমাকে 29 খেলা শেখানো হলো। বাবা আর পিসির পার্টনার একটু উল্টোপাল্টা হলেই দিদার বিরক্তি। যা মনে পড়ে, বেশ আদর পেয়েছি পিসির থেকে, বকুনি খেয়েছি বলে মনে হয় না।
পরবর্তীকালে দিদা 84-তে মারা যাওয়ার পর বাবা আবার পিসিকে এবার নামকুমের বাড়িতে নিয়ে এলো। তখন পিসি একেবারে বন্ধুর মতো বিভিন্ন সাজে সাজাতাম পিসিকে, কখনো আমার জ্যাকেট আর স্পোর্টস ক্যাপ পরিয়ে, আবার কখনো বাবার কোট আর বোলার শার্ট পরিয়ে পুলিশ। পিসি অনেকের থেকে আলাদা, একসঙ্গে থেকেও কখনো কোনো রকমের চাপ বা ইনফ্লুয়েন্স বা কান ভাঙানো করেননি। আমাদের সঙ্গে কাটানো ওনার সময় সে ঝাড়গ্রামে বা দীপালি অথবা নামকুমে হোক, সব ক্ষেত্রেই ওনাকে খুব আনন্দে দিন কাটাতে দেখেছি। এইসব নিয়ে আমার মনে পিসির খুবই সুখর স্মৃতি আছে ও সারা জীবন থাকবে। বন্ধু ছিল, আমরা তখন রাজশাহীতে থাকতাম। আর রাজশাহী দুটো স্টেশন পরে ছিল আমরুলাতে ওর দাবি অর্থাৎ টিএমরা তিনি সুপারিনটেন্ডেন্ট ছিল, স্টেশন সুপারিনটেন্ডেন্ট, তিনি ওখানে। ওইখান থেকে ওরা রাজশাহীটা বড় স্টেশন, বড় শহর, সেখানে হয়তো কোনো প্রয়োজনে আসছে। কয়েকবার দেখা হয়েছে যে ওরা টমটমে চেপে, টমটম হচ্ছে একটা গাড়ির মতো, এই শব্দগুলো হয়তো অনেকের কাছে অপরিচিত হবে যে টমটম এটাও আর কি। টমটম হচ্ছে এক ধরনের যান, যেটা অনেকটা একটা গাড়ি বললে বোঝা যায় না, যে ঘোড়ায় টানা, একটা ঘোড়ায় টানা, যাতে করে দুজন করে যাত্রী উঠতে পারত। সেটাতে লিলি এবং শিলা দুজন উঠে চলে আসছে। তারা কত হবে, 6 বছর, খুব বেশি হলে 5-6 বছর বয়স হবে, তার বেশি কিছুতেই নয়। কিন্তু তারা কী করে দুটো স্টেশনে, এখন ভাবি, তখন ভাবিনি যে দুটো স্টেশনে গিয়ে তারা কী করে এই শহরে দরকার ছিল সেখানে আসতো মাঝে মাঝে, কিন্তু তাদের একা ছেড়ে দিতে নিতে। হয়তো এমন হতো যে কেউ হয়তো স্টেশন পর্যন্ত, মানে রাজশাহী স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে, তারপরে স্টেশন মাস্টার যেহেতু স্টেশন সুপারিনটেন্ডেন্টের মেয়ে এবং নাতি, তারাই যত্ন করে তাদের পরিচিত কোনো টমটমে তুলে দিয়েছে, তারপরে ওরা কাজ টাজ করে ফিরে গেছে। এরকম অনেক দিন ঘটেছে, মানে কয়েকদিন ঘটেছে। আমি তখন বিস্মিত হইনি যে এখন আর কি বিষয়টা বলা হয়। তারপরে ওই আমরুলার বাড়িতেও গিয়েছি আমরা। একবার বাবার সাথে আমি ভাগলপুরে যাচ্ছিলাম। ভাগলপুর ওই রাজশাহী প্রধান স্টেশন দিয়ে ওদের কাঠিয়ারে যাওয়া রেল লাইন কানেকশন ছিল, সেই জন্যে ওখানে আমাদের যেতে হয়েছিল। খানিক্ষণ কাটিয়ে তারপরে আবার কাঠিয়ারে ট্রেন পাই, সে সময় একটু চলে যায়। এইভাবে এই রাজ পরিবারের সাথে আমার সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ। তখন হচ্ছে এত আজকের মতন ফ্ল্যাট বাড়ির বিষয়টা, মানে পরিবারটা ফ্ল্যাট বাড়িতে সীমাবদ্ধ হয়ে আছে, এরকম তো ছিল না। আজকে এই অনুষ্ঠান দেখে মনে হচ্ছে যে ফ্ল্যাট সংস্কৃতি বোধহয় এইখানটা অন্তপক্ষে ঢুকতে পারেনি। আমাদের সারা জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের ছোটোবেলা, আমাদের কিছু বড় হয়েবেলা, সেই সময়টায় ফ্ল্যাট সংস্কৃতি আমাদের কখনোই অন্তপক্ষে, আমাকে যেমন আজকে ডাকা হয়েছে, সেই অর্থে অনেক দূরের সম্পর্ক আমার, কিন্তু আমি এখানে আসতে পেরেছি এবং আনন্দিত হয়েছি এবং তারাও গ্রহণ করেছে এবং তাদের নিজেদের লোক। অর্থাৎ কিনা যে তখন মানুষের হৃদয়টা, তখনকার মানুষ করেই বোধ হয় এই অচেতন করতে পেরেছি। এইভাবে ধীরে ধীরে ওখানটাও আমরা যতবার গেছি ততবার কীভাবে আপ্যায়িত হয়েছে, সকলেই আপনাদের যারা গিয়েছেন ঝাড়গ্রামের বাড়িতে, তারা দেখেছেন ঠিক পরিপাটিভাবে সাজানো বাড়ি। ছোটো বাড়ি হলেও স্থান অকুলার কখনো মনে হয়নি, আমরা যত লোক গেছি ততভাবে ওইভাবে আপ্যায়িত হয়েছে। এটা হয় না ওই ভারত সংগঠন ছিল সমস্ত অবস্থার সাথে মানিয়ে নিতে পারবে, যেটা মানুষের জীবনের সবচেয়ে বড় গুণ, সেই গুণটাকে বিকশিত করতে পেরেছিল, মানিয়ে নিতে পেরেছিল। তারপরে ঝাড়গ্রামের বাড়িতে দেখেছি, পোকার বাড়িতে দেখেছি, পুকুর বাড়িতে গিয়ে দেখেছি, মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত গিয়েছিলাম, তখন দেখেছি অসুস্থ, কিন্তু তখন মনে হয়নি অসুস্থতার কথাটা খুব বড় করে বলছে। অসুস্থতাটাকে বরং চেপে রেখে, তার কষ্টের কথা চেপে রেখে আমাদের কাছে মুখে সবসময় অপায়ন করেছেন বা অপরাধ করেছেন। সেই ময়মার জন্মশতবার্ষিকীতে তার উদ্দেশ্যে প্রণাম জানাই, তার সকলকে। অর্থাৎ ময়নার যেমন জীবন চিত্রটা দেখা যায়, যেমন সারা জীবনটা, ওই লোকটা বড় বাড়ি থেকে এসেছেন, বড় শ্বশুর বাড়িতে এসেছেন, তারপরেও একটা খুব আর্থিক কষ্টের মধ্যে পড়েছেন, কিন্তু সে সমস্ত ব্যাপারটাকে মানিয়ে নিয়েছেন,
ছেলে মেয়েদের মানুষ করেছেন এবং তার সকলেই জীবন প্রতিষ্ঠা করেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আমি আমার সম্মান জানাচ্ছি এবং যারা সংগঠক তাদের সকলকেই অভিবাদন জানাচ্ছি, আর যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার ধন্যবাদ। একটা গান দিদা আমার খুব ভালোবাসতেন, সেই গানটা হচ্ছে কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে। সেজন্য মার লেখাটা আমি কয়েকদিন ধরে বসে বসে মার স্মৃতিটা লিখে নিয়েছি, আমি পাঠ করে শোনাচ্ছি। আমার বড়দিকে যেভাবে মনে আছে তা জানাচ্ছি আজকে বড়দিন 100 বছর উপলক্ষে আয়োজিত এই স্মরণ সভায়। শরীর খারাপ, তাই অনেক কিছু ভুলে যাওয়া সত্ত্বেও যেটুকু মনে আছে তাই বলছি, আর আমার মেয়ে লিখে দিচ্ছে তার খাতায়। আমি ঝাড়গ্রামের বিনোদ মঞ্জুরি স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে ভর্তি হলাম ঝাড়গ্রাম গভর্নমেন্ট কলেজে। সালটা হয়তো 1961। সেই সময় ওই কলেজের ইংরেজির অধ্যাপক ও পরে আমার স্বামী গোবিন্দ দাসের সঙ্গে আমার পরিচয় এবং সেই সূত্রেই বড়দির সাথেও। 1962 সালে আমাদের বিয়ের পর আরো 4 বছর আমরা ঝাড়গ্রামে ছিলাম। আমাদের কাছেই ছিল বড়দির বাড়ির কাছেই। মেয়ে মিলি আর ছেলে অপু তখন স্কুলে পড়ে। প্রতিদিন সকালে বড় জামাইবাবু আমাদের বাড়ি আসতেন আমাদের বাজার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতে, তারপর সাইকেল চালিয়ে চলে যেতেন বাজারে। সাদা ধুতি পাঞ্জাবি পরা সেই হাসি খুশি মুখ এখনো আমার চোখের সামনে ভাসে। বড়দি স্কুলে পড়াতেন, সকালের দিকে রান্না করে কিছু না কিছু পাঠিয়ে দিতেন আমাদের কাছে। 1964 সালে আমার বড় মেয়ের জন্ম, আর তার 1.5 বছর পরে ছোট মেয়ে। দুজনকে নিয়ে আরো বেশ কিছুদিন ছিলাম ঝাড়গ্রামে। একবার আমার ভয়ানক ডায়রিয়া হয়, বড়দির চোখে জল। গোবিন্দ কি করে সামলাবে দুটো ছোট বাচ্চাকে। গার্গীর বাবার পড়ানো ছাড়াও ব্যাডমিন্টন খেলার শখ ছিল। শীতকালে প্রায় রোজই খেলতে যেত। আমি কখনো ওর সঙ্গে যেতাম, আবার কখনো বাড়িতে একা মন খারাপ করে। বড়দি শাসন করতো ভাইকে, অর্চনা বাচ্চাদের নিয়ে একা থাকে, তাড়াতাড়ি ফিরে আসবি। এরপর 1967 সালে আমরা চলে যাব কুচবিহারে, গার্গীর বাবার নতুন কলেজ। পরে বড়দি জামাইবাবুর সাথে যোগাযোগ কিছুটা কমে গেলেও অনেকবারই দেখা হয়েছে, কিন্তু প্রথম দিকে স্মৃতিগুলো উজ্জ্বল হয়ে আছে। বড়দি এক স্নেহশীল নিশ্চিন্ত আশ্রয়, আমাদের অভিভাবক। অর্চনা দাস। বোন মৈত্রেয়ী মিত্র, ও একটা বড় পিসি সম্পর্কে লেখা পাঠিয়েছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। আজ একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে কাকা ও কাকিমা। তোমাদের সবার সঙ্গে থেকে এই আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারলাম না, তাই একটু পিছন ফিরে তাকিয়ে কিছু ফেলে আসা দিনের কথা আজ তোমাদের সাথে ভাগ করে নেব। কাকাকে অসংখ্য ধন্যবাদ আমায় এই সুযোগটা দেওয়ার জন্য। কাকার কাছে শুনলাম গত বছর বড় পিসির 100 বছর পূর্ণ হলো। তার মানে চিত্র পরিচালক সত্যজিৎ রায় আর আমাদের বড় পিসি একই সালে জন্মেছিলেন। বড় পিসি আমাদের বাড়ির অন্য সব মেয়েদের মতোই খুব শক্ত মনের ও মজবুত শিরদাঁড়ার মানুষ ছিলেন। এই প্রসঙ্গে সবচেয়ে আগে যে ঘটনাটা মনে পড়ে সেটা বড় পিসির শেষ কয়েকটা দিনের কথা। খুব দুরারোগ্য অসুখ হয়েছিল, আর শুনেছি সিমটমস দেখে নিজেই ডায়াগনোসিস করেছিলেন, আর এর জন্য কোনো রকম চিকিৎসা হোক সেটা চাননি। মনে আছে আমার বাবাকে অনুরোধ করেছিলেন ডাক্তার ভবেশ লাহিড়ির সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিতে। ভবেশ লাহিড়ি ছিলেন সেই সময়কার খুব নামকরা হোমিওপ্যাথ ডাক্তার। শুনেছিলাম তিনি নাকি মানুষের মুখ দেখেই অসুখ বলে দিতে পারতেন। ভবেশ লাহিড়ির সাথে অ্যাপয়েন্টমেন্ট হলো। বাবার কাছে পরে শুনেছি যে পিসি গিয়ে ডাক্তার লাহিড়িকে বলেছিলেন, ভগবান দর্শন করতে এলাম, চিকিৎসার জন্য আসিনি। তারপর বোধহয় আর মাত্র কয়েকদিন পিসি বেঁচে ছিলেন।
তখন অনেকটা ছোট হলেও যে কথাটা মনের মধ্যে দাগ কেটে গেছে সেটা হলো খুব অসুস্থতা ও যন্ত্রণার মধ্যেও পিসি কতটা ডিগনিফাইড ছিল আর মৃত্যুকে সামনে দেখেও কতটা নির্ভীক। বড় পিসির কথা মনে পড়লে সবচেয়ে মধুর স্মৃতি মনে পড়ে পিসির রান্নার কথা। তখনই প্রথম জেনেছিলাম যে নিরামিষ রান্নাও এত সুস্বাদু হতে পারে। মনে আছে আমরা বাচ্চারাও পিসির রান্নাঘর থেকে একটু মোচার ঘন্ট বা ধোকার ডালনা আসবে বলে অপেক্ষা করতাম। আর আমার রান্নার শখের পিছনে আমার রন্ধন শিল্পী পিসির অনেকটাই অবদান। আমাদের ছোটবেলা জুড়ে অনেকটাই বড় পিসি ও পিসিমশাইয়ের স্মৃতি আর সবটাই মধুর। আজকের অনুষ্ঠানে আমাদের বড় পিসিকে আর আমাদের ছোটবেলাটা ফিরে পেয়ে খুব আনন্দ হলো। মৈত্রেয়ী মিত্র, অস্টিন। শুধু অস্টিন থেকে মৈত্রেয়ী কি সুন্দর লিখে পাঠিয়েছে, কিন্তু ওর পুরো লেখার পাশে একটা লাইন ওর কোট করতেই হচ্ছে। ও বলেছে এ বাড়ির মেয়েদের মতো বড় পিসি ছিলেন শক্ত শিরদারা মানুষ। এই সব মেয়েদের মধ্যে নিজেও আছে। কিন্তু বিদেশ থেকে মৈত্রেয়ীর মতো ও আমার মেয়ে মৌ, আমার দাদা ইংল্যান্ড থেকে দিলীপ দাস এবং আমেরিকার কেন্টাকি থেকে আমার দিদি সর্দি শিলা আরেকটা, তারাও লিখে লিখে পাঠিয়েছে। তো আমি এখন শিলা একটা অনুরোধ ছিল যে ও লেখাটা যেন আমি পড়ে শুনি। জন্ম শতবর্ষে বড়দিকে গোনা, বাবা মায়ের নয়নমণি বর্দি, জন্মক্ষণে বিজয়ী। তারা অল্প বয়সে তাদের প্রথম দুই শিশু সন্তানের শোক বুঝতে পেরেছিলেন বড়দির মুক্তি। পুত্র সন্তানের পক্ষপাতী ঠাকুমা সৌদামণি দেবীকেও চুপ করিয়ে দিয়েছিলেন শোভারানী আমাদের বর্দি। 17 বছর পরে আমি যখন মায়ের কোলে ততদিনে কিশোরী শোভারানী গোড়ালিতে নববধূ থেকে জননীর ভূমিকা উত্তোলন হয়েছে শ্বশুর বাড়িতে। আমরা ছোটরা মেজদা, ছোটদা, আমি, খোকন ও আরো পরে ভাই অচিন, তাই বড় হয়েছি বর্দির গল্প শুনে, বর্দিকে দেখে নয়। বর্দি এক রূপকথার মানুষ। আমি অন্তত জানতাম শোভারানী ছিলেন আমাদের পরিবারের অবিংশবাদিত রাজকন্যা, যার শৈশব সারল্যে মধুর খেয়ালি আবদার শুনতে বা রাখতে আমাদের পিতৃদের অপরিসীম আনন্দ পেতেন। বড়দির যে ছবি আমার স্মরণ করে উজ্জ্বল, সে হল আমনুরা। তার পরনে টিয়া রঙের ঢাকাই শাড়ি, সবুজের উপর সাদা সুতোর বেঁকি কাজের নকশা, কোকড়া চুল ঘিরে রেখেছে তার গর্বিত লাবণ্যময় মুখ। চলনে বলনে সহজাত অভিজাত রাজকন্যার মতো বর্দি পিতৃগৃহে বিরাজমান। জল জলের ছবি তা পুরনো হয় না। লেখায় ছবিটা আঁকতে গিয়ে এই শব্দগুলি এলো লিখনে। এই ছবিতে আছে দিদি, মিলি, অপু আর জামালো। তিনি ছিলেন বাবা মা আমাদের সবার প্রিয়। সুদর্শন, শৌখিন, স্নেহময় জামাইবাবুকে দেখি সদা হাস্যময় বর্দির পাশে। বর্দিকে সহজে যেতে দিতেন না বাবা, তাকে আমরা পেতাম এক টানা অনেক দিন। আমদুরায় বর্দি আমাদের বাড়ি ছিল পড়ুয়াদের প্রতি সন্ধ্যায় পড়া নিতেন। শিক্ষিকা ছিলেন নিয়মানুবর্তিতার বিশ্বাসী। নিয়মিত হাতের লেখা, বর্ণ পরিচয়, দ্বিতীয় ভাবের সেই সব যুক্তাক্ষর শব্দগুলি বানান মুখস্থ করা, সঠিক উচ্চারণে বলা, শ্রুতি লেখন, একবার শুনেই যথা সময় পড়ার আসলে উপস্থিত থাকা, সবই ছিল তার প্রতিদিনের কার্য তালিকায়। আর ছিল ভাই বোনদের ভদ্র সমাজে দুটো করে ধরার তালিম দেওয়া। নমুনা স্বরূপ উল্লেখ করা যেতে পারে হাই তোলার ব্যাপারটা। হাই তোল মুখে হাত দিই, যদি কোনো ভুল করে তখন শিক্ষিকা একবার তাকানোই ছিল গড়ার জল শোষণ করে চোখে চাল আনার মতোই। তখন বড়দিকে বর্দা করে ডেকে ফেলতাম। বাবার মতো বড়দিও ছিল রাজধানী, ব্যক্তিত্ব বই কর্তব্যনিষ্ঠ। বাবার ছিল ঘন ঘন স্থান বদলের চাকরি, বারবার বিদ্যালয় পরিবর্তন জানিত সমস্যার বিকল্পে আমাদের বাড়িতেই লেখাপড়া করতে হয়েছিল অনেক কাজ। বর্দির সান্নিধ্যে ওই সময় আমাদের শিক্ষার মান যথেষ্ট উন্নত হয়েছিল। তাই না, বর্ণ পরিচয় দ্বিতীয় বাক্যে সেই যে ভালোবেসে ফেলেছিলাম
প্রেম এখনো অটুট, তৃপ্ত তার নিজের হাতের লেখা দেখে। তারপর একদিন বাড়ি শূন্য হয়ে যেত, বড়দিন প্রস্থানে মনে থাকতো তার পড়ানোর কথা। আর জায়গা কোনো ঘোরা গেল না, তাহলে তার রান্নার স্বাদ সেই সিংহাসন থেকে কেউ পারেন তাকে সরাতে। 15ই আগস্ট 1947 সাল, দেশ বিভক্ত, পূব বাংলার ছিন্নমূল বাস্তুবাদের দলে আমরা ছিলাম, বড়দিন ছিল। বাবার সরকারি চাকরির দৌলতে আমাদের মাথায় ছাদ ছিল এই যারা মুহূর্তে ঘুরতে যাওয়া এই সংকটময় দিনে সপরিবারে জমাবাবুরা ঝাড়গ্রামে নতুন করে সংসার দাঁড় করানোর সংগ্রামে বড়দিন পিছিয়ে নেই। এবার কর্মযজ্ঞে যদি শিক্ষিকার ভূমিকায় সে দায়িত্ব শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে জাতীয় জীবনে সেই ঐতিহাসিক যুদ্ধে সর্বতরূপে তিনি সপরিবারে জয়ী হয়েছিলেন। বড়দিন ছোটবেলার অনেক গল্প অন্যতম তার মৃত্যুমুখ থেকে পড়ে আসার শক্তি গল্প। এই কাহিনীতে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছিল তার সাক্ষী ছিলেন বাবা, মা, ঠাকুমা ও পিসিমা। নিউমোনিয়া আক্রান্ত বড়দিকে ডাক্তাররা জবাব দিয়ে যাওয়া তার পুনর্জীবন প্রাপ্তি ছিল রহস্যময় ঐশী মহিমার চমৎকার। সেই ইতিমধ্যে আছেন এক সৌম্যকান্তি ত্রিশূলধারী সন্ন্যাসী। মা স্বয়ং ঘটনার পথ অভিভূত হওয়া ছাড়া এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করার অবকাশ ছিল না, এখনো নেই। জীবনের শেষ সপ্তাহে বর্তি দুরারোগ্য ব্যাধির সাথে মুখোমুখি লড়াইতে যে দৃষ্টান্ত দেখে গেছেন সে এক চমৎকার। এবার সেই ঐশী ত্রিশূল ছিল তার নিজের হাতে। সেই যুদ্ধে দেখেছি মুখে হাসি, অটুট মনোবল, নমনীয় মানসিক ধৈর্য নিয়ে তিনি প্রতিজ্ঞা ছিল না কোনো অভিযোগ, জীবনের প্রতি কোনো দুঃশ্বাস। তাকে প্রণাম জানতে শ্রদ্ধা, শস্যকুল, পিতৃকুল, মাতৃকুলের বয়স্ক আত্মীয় পরিজন তার শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তার আশীর্বাদ দিতে ন মৃত্যু ন সংখ্যা ছিল নিঃশব্দ ভালোবাসার সিদ্ধ ধারা। তিনি ছিলেন কারো পিসি, কারো মাসি, কারো খুড়িমা, মামিমা, শ্বশুর মাতার সখী বা কর্মসখী, লিলি মিলি অরূপে জননী, মনুয়া মালা, নন্দিনীর দিদা, তার মুখের প্রতিচ্ছবি মৌয়ের আম্মা, আমাদের সব থেকে বড় দিদি, আমাদের সবার ভালোবাসা ঘিরে রেখেছিল তাকে। ব্যাধি তার শরীরকে বিধ্বস্ত করেছিল, কিন্তু চেতনায় ফেলতে পারেনি গ্রহণের ছায়া। সেই সংগ্রামে তিনি ছিলেন বিজয়ী। স্নেহ ভালোবাসা দিয়ে ও মা প্রস্তাবের মতে কিভাবে এগিয়ে যেতে হয়, ছোটবেলার শিক্ষিকার কাছে এই ছিল আমার বড়বেলা পাওয়ার শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা। গুরু প্রণাম জানিয়ে আমার দিদির কথায় গাড়ি শেষ করছি। তারে নাই চিনি বসে কি, যদি তারে নাই চিনি বসে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনে দিনে, জানি নে জানি নে যদি তারে নাই চিনি বসে কি। Dilip Kumar Das from UK, a centenary tribute to Borpi. During my visit to Gonali in 1946, I was thrilled to see beautiful sights by boat and rickshaw. But my eldest sister, Borpi, looked slightly different from her usual homely self. Clad in a beautiful sari with narrow borders, wearing one necklace, single gold ring in each ear and single bangle on each wrist. Her sari partially covering her head, she radiated energy and resolve with dignity and elegance. My brother-in-law, Sri Devi Prasanna Ghosh, a handsome, charming sportsman, was treated more like a celebrity than a zamindar. A large shelf in the drawing room showered many trophies he had won. He was also a badminton champion. The subjects, home workers, boatmen, all called my sisters. The boatmen all called my sisters Boloma. Mother-in-chief
First Lady of Gonali. Being the youngest brother at that time, Gogo was born much later in Kotak. I was treated like a child VIP. Some of the workers carried me on their shoulders. One late afternoon, when the sun was still very strong, my second eldest brother, Mezda, decided to go fishing in the large pond situated in our compound. He agreed that I should join him. I had a separate fishing rod. He made some hats from newspapers using homemade glue and took a brown little clay pot half filled with water and a bag containing fishing tackle. Half an hour passed, no luck. I could see the water vapor rising from the silvery pond. I could hear birds chirping, bees humming, dragonflies, wasps, fulfilling their dynamic task. All nature seemed to have a mesmerizing effect that made me feel drowsy. All of a sudden, Mezda alerted me that my fishing float was moving. Ripples in the water, waves a little murmur, and then I lifted the rod up. A silvery, short putti, about 4 inches long, was waving its tail tirelessly. I released the fish into the clay pot and used another bait for the second catch. Nothing happened, but all of a sudden Mezda felt a tug and saw a water ripple. His catch was slightly larger, short putti. Quickly he released the fish into the clay pot and changed the bait. After waiting for an hour or so, we didn't get any more. So we returned home. The sun was about to set. Short palm trees looked picturesque in the fading light. We faced many ups and downs over the years. Gogo was born after the independence and partition of India. Bharti and Jamai Babu lost their estate and settled in Jharkhand, in West Bengal. And with a great resilience began their life adjusting to new circumstances in their middle age. After some years, I resigned from Tata College, Chaibasa as a lecturer in English and accepted a teaching contract with the Ministry of Art and Education of Ethiopia. Before leaving India, I made a short visit to Jharkhand. We spent very happy moments and I wanted to treat Bharti, Jamai Babu and Mili by taking them to the cinema show in the evening before the day of returning to my parents in Ranchi. It was nice to see that Mili was growing up as a very responsible and reliable person and that she was taking care of her aging parents. By the time the manager came, in the afternoon I went to cinema hall at the center of Jharkhand wearing a white sari and shirt and trousers and a green hat to protect myself from the blazing sun. When I arrived at the hall, there was a queue, but it was not moving forward because a man was asking for the customers to buy tickets from him. He was charging them more apparently. Apparently he appeared to be a tout. I went up and requested him to step aside as he was disturbing the customers and delaying them. He grew angry and abusive and tried to strike me with his right hand. I grasped it and twisted it, turned him around, putting my hands behind in arms and held him in a shoulder lock and pinned his head against a wooden railing. He could not move and began to feel the pain. I told the customers to purchase the tickets from the counter clerk and then requested the clerk to call the manager. We had a pleasant evening. The film started by Robin Majumdar had some great devotional songs, some hilarious scenes of good humor and associations with the pilgrimage to Ganga Sagar. Before the show, the manager came and talked to my sister and brother-in-law and narrated the event of that afternoon, praising me with many compliments. It was slightly embarrassing, but I noticed the joy and pride in Bharti's eyes and felt the overflowing affection from Jamai Babu. Bharti at times used to call me Deep, which means a lamp in Bengal. There were many other experiences I can remember. Bharta's stately mansion in Nampung near Ranchi was a beautiful chapel where Bharti and I sat side by side praying and meditating in a very serene atmosphere. I met Bharti in my consequent visits to Kolkata during Gargi's wedding, but then Jamai Babu had passed away. From then Bharti wore only white clothes. As she was a widow, she did not wear any ornaments. Always resolute with an indomitable
faith, determination, and devotion what we continue to inspire us to overcome the trials and tribulations of the phenomenal world. Struggle, suffering, sacrifice, service, and devotion enabled her to attain a state of serenity in life. She encouraged us to achieve excellence, but no failure would make her reject us. She would always treat us with compassion and affection. My eldest sister, indeed sister-in-chief, was endowed with many inborn qualities, but later she became my spiritual sister also. By receiving initiation from the former president of Ramakrishna Mission, the late Swami Madhavananda was a direct disciple of Sri Ma Sharoda Devi. Thank you. লাকি যে এত সুন্দর একটা দিনে সবাই একত্রিত হয়েছে, কিন্তু দিদার একমাত্র সন্তান মাসিমণি আমাদের মধ্যে আছেন এখনো খুব ভালো সুন্দরভাবে। মা এবং মামামণিকে আমরা হারিয়েছি, তো মাসিমণি আছে একদম আমাদের সব কিছু ঘিরে। তো মাসিমণির লেখাটা মাসিমণি নিজে না পড়ে আমি ওনাকে পড়েছি। আমার মায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমার এই স্মৃতিচারণ। আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি যে আমি মার জন্মশতবর্ষ দেখতে পেলাম। আমার মা আমার যেখানেই থাকুন সেখানেই শান্তিতে থাকুন, এই প্রার্থনা করি ভগবানের কাছে। মা, এই ছোট্ট শব্দটির মধ্যে যে বিশাল গভীরতা আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, অন্য কোনো শব্দে নেই। আমার মায়ের সাথে কাটানো দীর্ঘ সময় মায়ের রূপ আমি খুব কাছ থেকে দেখেছি। মা ছিলেন সেই যুগে স্টেশন মাস্টারের প্রথম সন্তান, অত্যন্ত আদরে যত্নে বড় হয়েছিলেন। দাদু প্রাইভেট টিউটর রেখে বাড়িতে বসেই পড়াশোনা করিয়েছিলেন। তারপর তার বিয়ে হয় খুলনা জেলার বনালী গ্রামের এক জমিদারের সঙ্গে। আমার বাবা ছিলেন এক দাপুটে জমিদার। মা বাড়ির ছোট বউ হলেও নিজের স্বভাব গুণে পরিবারের সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর দেশের ঘর বাড়ি ছেড়ে বাবা নানা জায়গায় ঘুরে ঝাড়গ্রামে এসে স্থায়ী হন। এখানে এসে কাঠের ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু ব্যবসায় সফল হতে পারেননি। সেই সময় বাবা ভীষণভাবে ভেঙে পড়তে আমি দেখেছি বাবাকে। তখন থেকেই শুরু হলো আমাদের স্ট্রাগল লাইফ। সেই সময় মা কিন্তু বাবার পাশে দাঁড়িয়ে তাকে সাহস ও মনোবল জুগিয়েছিলেন। তখন দেখেছি ধৈর্য ও পরিশ্রম করতে, আর আমাদের অনুপ্রেরিত করে মানুষ করতে। তখন দেখেছি বাবা মার হাতে এক এক করে গয়না তুলে দিয়েছেন সংসারটাকে বাঁচানো এবং ভালোভাবে চালানোর প্রবল মানসিকতা থেকে। এইভাবেই আমাদের জীবন কাটছিল। অনেক চেষ্টার পর ঝাড়গ্রামে একটি স্কুলে মা শিক্ষিকা ও বাবা পঞ্চায়েতে চাকরি পান। এরপর থেকে আমাদের দুঃখের অবসান হয়। এই সুখ আনতে সেই সময় বাবা ও মাকে অনেক ধৈর্য রাখতে হয়েছে। মা তার নিজের বুদ্ধি ও বিবেচনা দিয়ে আমাদের ভালোভাবে মানুষ করেছেন, সংসারে সুখ ও শান্তি ফিরিয়ে এনেছে। মাকে কোনোদিন বাবাকে কোনো রকম কথা বলতে শুনি, এটা একটু মনে হচ্ছে মাকে কোনো কথা বলতে শুনিনি বাবাকে। যাই হোক, বাবাকে মা খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। মা যা পছন্দ করতেন বাবা তাই করতেন, হাতের তালুর মধ্যে রাখতেন যে কিসে মা সুখ ও শান্তিতে থাকতে পারেন, তার জন্য বাবা সবসময় চেষ্টা করতেন। মা কিন্তু খুবই অভিমানী, মেজাজি ও রাগীও ছিলেন। খুব ভালো রান্না করতেন, সবাইকে খাওয়াতেও ভালোবাসতেন, সুন্দরভাবে কথা বলতে পারতেন। ফলে পাড়া প্রতিবেশী, স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আত্মীয় স্বজন সবার কাছে খুবই প্রিয় ছিলেন। নিজের শ্বশুর বাড়িতে সব দিক দিয়ে সবার কাছে খুব প্রিয় ছিলেন। অনেক গুণের অধিকারিণী ছিলেন আমার মা। ভীষণ বই পড়তে ভালোবাসতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৌখিনতায় ভরপুর ছিলেন। আমি ছোট থেকে মায়ের মৃত্যু পর্যন্ত নানা রূপে মাকে দেখেছি। তার অসীম ধৈর্যকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করি। তাই এই বয়সেও মাকে শতকোটি প্রণাম জানাই। মিলি Today we are remembering Boropishi's 100th birthday. Boropishi married Sovarani Ghosh, was just 16 or 18 years younger to my Dida, Kanaprabhadash. Born in 1933, Baba SMD will turn 90 in September this year, 2023. What I recollect most
from my Baluk state of life is that I found in her laughter, the most supreme, unconditional heartfulness and purity, not found in any other laugh experienced by me till that moment. I feel it was in Diwali house, Old Hazaribagh Road, that I sensed this pithy, merry and joyous laughter of Morpish. I also think that this incident was occurring in the presence of our great and common Pishima. It was in the ground floor room that was Dida's room with the Pujo Ghar. It was neither winter nor summertime. It could have been Pujo time, most probably. Pishima and Bado Pishi were both available in Diwali Bari those days. I do not have much memories about her as an infant, but one memory is still so alive. Whereas from the infant stage, I had cuddled in Dida's open bosom. Often, Bado Pishi had also cuddled me into her open bosoms like Dida. Is one of her first memories I possess. Shandip was with me there too, though he may not recollect, being more infantile at that time than me. Later, after growing up a little more, I came to know that she was a school teacher too. Around before that time, I had got to know that she was Opuda, Milidi and Milidi's mother, and that she lived in Jharkhand. During Kaka's wedding only, I could visit her in a Jharkhand home. I recollect having very tasty food in her Jharkhand home. That was in 1978. Much later, I visited her in Milida's Nagarnagar house before she left us permanently. I was pursuing Bachelor of Architecture course from Bengal Engineering College, Shibpur. I pray for Bado Pishi's soul along with you all today. I thank Kaka and Chotoma or Kakima to have organized this get together today. I look forward to the new Bangla Navabarsha, along with all of you, as well as those who could not be with us today. Thank you. Respectfully, people. শতবর্ষ জন্মদিনে প্রথমেই জানি তোমাকে আমার প্রণাম। জানি তোমার আশীর্বাদ আমাদের উপর চিরকাল আছে ও থাকবে। আমি জানি তোমার শূন্য স্থানটা কেউ পূরণ করতে পারবে না বা পারেনি, কিন্তু প্রায়ই আমি আর তোমার কথা খুব বলে থাকি। 1972 সালে 21শে নভেম্বর থেকে আমার সঙ্গে মায়ের পরিচয় আরম্ভ হয়। সেই প্রথম পথ চলা। আমাকে কোনো রকম বাধা বা মতবিরোধের সম্মুখীন কোনোদিন ওনার সঙ্গে হতে হয়নি, কারণ উনি খুব ধৈর্যশীলা ছিলেন। উনি সব সময় সবাইকে বলতেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের সব সময় দেখা হতো না। উনিও চাকরি করতেন, আমাদেরও চাকরি এবং অন্যান্য ব্যাপার নিয়ে বছরে একবারই দেখা হতো। মা আমাদের কাছে বেশি আসতেন স্কুলে গরমের ছুটি হলে, তখন অনেক কিছু রান্না করতেন এবং যা আমরা ভালোবাসতাম তাই সবসময় করতেন। তাছাড়া কারোর না কারোর বাড়িতে গিয়ে ঘুরে এই সবের মধ্যে দিয়ে আমাদের দিন কাটত। মৌকে নিয়ে মা প্রায়ই গরমের ছুটিতে খুব মজা করতেন এবং উনি মৌকে বলতেন, বাংলা করতে চাইতো না বলে বাংলার নানা রকম জিনিস ওনাকে শোনাতেন এবং স্পেশালি রামায়ণ মহাভারত এইসব করে শোনাতেন। কিন্তু তার ফলে কী হয়েছিল, ময়ের খুব উৎসাহ হয়ে গেছিলো বাংলার উপরে। এখন তো রামায়ণ মহাভারত কণ্ঠস্থ। মা রান্নার কথা বলতে গেলে শেষ করা যাবে না। আমার এখনও খুব মনে পড়ে পাটিসাপটার উপর ক্ষীর দিয়ে নাড়ু এগুলোর কথা। ঝাড়গ্রামে আমরা সাধারণত পুজোর সময় যেতাম, তখন খুব ভালো কাটতো, কারণ বাবা মা আমাদের নিয়ে নানান রকম আনন্দ করতেন। পুজোর সময়টা ওখানে খুব ঘরোয়া পরিবেশ ছিল, সেই কারণে খুব ভালো লাগতো। প্রতিবেশীরা যাতায়াত করতো, এটাও একটা ব্যাপার ছিল। কালী পুজোর দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো। মা খুব নিষ্ঠা সহকারে সব নিজে হাতে করতেন। বাবাও সব ব্যাপারে তাকে মাকে সাহায্য করতেন, কিন্তু সবশেষে মাকে লুকিয়ে নিজের হাতে মুরগি রান্না করে নিজেই রান্না করতেন এবং খোকার জন্য সেটা, কেননা পরের দিন আমরা চলে আসবো, সেই ক্ষেত্রে খোকার মুরগি খাওয়া হবে না। তাই মা যখন জানতে পারতেন তখন খুব
কেঁদে যেতেন। এইরকম ছোটোখাটো অনেক কথা মনে পড়ে যা বলে শেষ করা যাবে না। বাবা চলে যাওয়ার পর মাকে আমরা আমাদের কাছে নিয়ে আসি, কিন্তু মা তখন তার সবসময় আমাদের সঙ্গে থাকতেন না, রাঁচিতেও থাকতেন দিদার কাছে, তাই চলে যেতেন। বলতেন, আমরা বললেই বলতেন, মা যতদিন আছে যাই, তারপর তো আর তোদের কাছে থাকবো। এরকম টুকরো টুকরো অনেক কথা বলে শেষ করা যাবে না। যাই হোক, সবশেষে এটাই বলি, মা বাবা, তুমি তোমার মাসিভাই, তোমাদের মতন তোমরা আমাদের সব আত্মীয়দের নিয়ে এত সুন্দর একটা আনন্দদায়ক অনুষ্ঠান আয়োজন করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। সবশেষে আবার মা তোমাকে প্রণাম জানিয়ে শেষ করি। Dear Amma, I wish you a very happy birthday. You're not only my Amma, you're an emotion. I have so many memories that I honestly don't know where to begin from. The first thing I remember was our late night Ludo games with Limca and Chocobar ice cream, accompanied with lots of laughter and Tagore songs. After the games, you always read either Mahabharata or Ramayana. I remember you telling me that Mahabharata teaches us politics and Ramayana taught us family values and respect. To be honest, at that time, I didn't really understand much, but now I understand what you always said to me. I always loved our girls' trip to Ranchi. Just you and me, traveling together in Ranchi Hatia Express, leaving at 10 p.m. from Howrah station. I remember we traveled with Luchi and Aludam. Gosh, that was fun. On one of our trips, I recall that our train got stuck at Muri station for a pretty long time. I asked you, why are we waiting for so long? You confidently answered, well, train and tire puncture hai gache. As an 11-year-old, I was confused as to how that was possible, but now I laugh thinking about those sweet memories. Your relationship with Ma was always so good that I always believed that perhaps that's very normal. One day you told me that it's not always true. When I asked you why, you said, every relationship needs space and respect, and that's what we give each other. Well, I get it now. Maybe that's why Baba never figured out how you and Ma ate aloo chop and beguni after he left for office. Amma, these pieces of advice that you have given me throughout my life have been the best thing I could hold on from you. I always keep a piece of you with me every day. I could go on and on about our many stories, but that would take too much time. I love you so much that words cannot describe how much I love you. I wish you an amazing heavenly birthday. Dada Bhai, thank you for getting everyone together and celebrating my Amma. On behalf of my parents, the late Arup Kumar Ghosh and Mrs. Mitra Ghosh, we are extremely honored that all of you would come for this spectacular celebration. Thank you. Mom. আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। দাদাভাই আর কৃষ্ণাদি, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের জন্য আজকে এই দিনটা সম্ভব হলো। We are really grateful to you. আচ্ছা, আমার লেখাটা ইংরেজিতে, so please pardon me. Being the eldest in the generation of siblings, I was fortunate to be the first grandchild of my maternal grandparents. And being a male, it was an added advantage because of the special affection bestowed on me. My maternal grandmother, my Dida, Srimati Sovarani Ghosh, has had a great influence in my being. My childhood memories about her are that of a loving Dida with everything good around and about her. I still visualize her as the lady of the house,
in the kitchen making my favorite breakfast of bhaja roti and aloo chachori that later on became one aloo ka sabji for my son, her great grandson. I still recall her immaculately dressed in a starched white sari and a pan in her mouth, leaving for her school duty after ensuring that all of us have been fed proper breakfast and our food for lunch was prepared, boarding the awaiting rickshaw to take her to her school to play another role as that of a popular but strict school mistress for the day. Our association with her was limited to our holidays when we visited her at Jharkhand. Her such elegant image remained the same till I was grown up enough to go to a boarding school. Thereafter my visits became less to her household where she ruled supreme. Her next image that I had not seen was when they started visiting us at different places of my father's posting. For me, she was an epitome of virtue and knowledge, along with wisdom, evident by her popularity and easy to approach personality. Despite being away from her regular life, she was a stickler of her disciplined lifestyle. Every day, she would be ready for her puja rituals, freshly bathed and freshly dressed in her starched saris, and lending a helping hand to my mother for cooking meals for us and constantly chatting about anyone and everything. That showed her concern and love for everyone. I have hardly ever seen her boasting or speaking ill of anyone ever, unlike most of our generation. She was always so very refined and nice to everyone. She was loved and respected by one and all because of her towering personality that affected everyone in and around her. Had she chosen to be, she could have been the queen bee. It was in the mid-70s that my maternal grandparents had shifted to Kolkata on health issues. I had lost touch with them during this period because of my educational process, but remained connected only through letters. After my graduations, I came over to Calcutta to pursue higher studies and to seek employment. As my dadu was suffering from cancer and was in advanced stage, I decided to put up with them to extend manpower support to my mama. The greatness of this extraordinary lady once again taught me the lesson that one should never expect anything from anyone as a matter of right, but earn it. Despite all her difficulties and lack of physical strength to handle the cancer patient in advanced stage, she never asked me to stay with them in those testing times. Such was her respect for others' convenience and priority and sense of duty. She never demanded anything. She was very clear in her understanding of human sentiments. In the early 80s, when I got married, I invited her to come and live with me and my wife at Muzaffarpur. It was then that I saw another side of her.
her wonderful personality to guide my newlywed wife from a different background of education and culture to steadily mingle and conquer and make a lasting position in the new environment. She taught my wife several recipes that were favorite of our culture and earned her affection and respect in our family. We both are very lucky to have her as a friend, philosopher, guide to start our early family life. She showed and taught us how to cope in adversity and do your best. She also made us realize our extreme priorities and get along with all around us without deliberately hurting anybody. She was extremely popular with our friends and neighbors, which elevated our position in the neighborhood. She stayed with us for about 4 months and made a fresh start in life worth living. She taught us both how to appreciate and compliment each other and make up for our individual shortcomings and not to make an issue of it. By that time we had expanded our family and she was always there to help us with the nitty-gritties of a child in the house. We consider ourselves privileged that my Dida was there when we really needed someone elderly and experienced to show us our way at the initial stage of our family life. I do not know if we were able to give her the respect and honor she genuinely deserved for the role she played in our life. But still, till the close of her life, she had very good things to recall about my wife and me. Mine is understandable, and even today we speak about her whenever there is something associated with her. I wasn't by her side in her last days because of my profession, but she has always been in our heart, and we still feel her presence around us. Though the things she taught us by example and not sermons. She was a voracious reader, a leader, and a lady of immaculate taste and displayed a royal heart and ideology. I am truly blessed to have been her grandson. Lastly, to quote a few lines which were very favorite of hers are চিরবিপাশিত বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া। থ্যাংক ইউ। প্রথমে এই বিশেষ দিনে দাদাভাই এবং কৃষ্ণাদিকে আমার আন্তরিক ধন্যবাদ এবং প্রণাম জানাই। আমার শ্রদ্ধেয় দিদার জন্ম শতবর্ষে আমরা সকলে এক জায়গায় মিলিত হয়ে ওনাকে স্মরণ করছি, এটা আমার কাছে খুবই আনন্দের। যদিও দিদা আজ আমাদের মাঝে নেই, কিন্তু উনি আমাদের সবার মনে আজও পরিপূর্ণভাবে আছেন এবং সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছেন। তাই তো পৃথিবীর নানা প্রান্তে থাকা তার অনেক আত্মীয় স্বজন আজ এক হয়ে তাকে স্মরণ করছি। দিদার জন্য আজ নিজেকে গর্বিত অনুভব করছি। দিদার জমিদারি মেজাজ ও তার স্মরণী চিন্তাধারা আমাকে আজও আকর্ষিত করে। এই মুহূর্তে ওনার কথা লিখতে গিয়ে যেটা বারবার আমার মনে নাড়া দেয় তা হলো তখনকার যুগে দিদার আধুনিকতা শুধু আদব কায়দায় সীমিত ছিল না, সেটা আমার চিন্তাধারা, পরিধান, কথাবার্তাতেও দেখা যেত। আমার ছোটবেলার স্মৃতি খুব বেশি মনে নেই, কিন্তু আমরা সবাই মিলে মা বাপির ব্যবস্থাপনায় বেনারস, গয়া, রাজগীর, নালন্দা সহ অনেক জায়গায় বেড়াতে গিয়ে দিদার সব কিছু জানার প্রবল আগ্রহ লক্ষ্য করেছি। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার অসীম ক্ষমতা ছিল তার। দাদু মারা যাওয়ার পর যখনই মধুপুরে আসতেন ওনার এই গুণটি আমাকে খুব মুগ্ধ করত। জীবনের প্রতিটি
জীবনের শেষ কয়েকটি বছর মধুপুরে বেশ কিছুদিন ছিলেন। ওখানকার লোকজন, পাড়া প্রতিবেশীরা এখনো দিদাকে মনে করে, শ্রদ্ধা করে। আমার শ্বশুরবাড়িতেও উনি প্রত্যেকের মন জয় করে নিয়েছিলেন মাত্র কয়েকবার যাওয়ার সাথে। দিলীপ আমার বর, ওর মনেও দিদার প্রতি প্রচণ্ড ভালোবাসা ও শ্রদ্ধা আমি লক্ষ্য করেছি। 1981-তে আমার বিয়ের সময়ের একটি ছবি আমার কাছে সংগৃহীত আছে, যাতে আমাদের 4 প্রজন্মের প্রতিরূপ পাওয়া যায়। আমি, আমার মা, আমার দিদা এবং দিদার মা। পরে আবার আমার মেয়ের মুখে ভাতে আবার আমরা 4 প্রজন্ম একসাথে হই। আমি, আমার মেয়ে, আমার মা আর আমার দিদা। এটাই আমার কাছে পরম প্রাপ্তি। আজ বিশেষ দিনে দিদাকে আমার সশ্রদ্ধ প্রণাম। বড় পিসির জন্ম শতবার্ষিকী উপলক্ষে উপস্থিত হয়ে খুব ভাগ্যশালী মনে করছি। একটা ছোট লেখা লিখে পাঠিয়েছিলাম কাকাকে, সেটাই পড়ে শোনাচ্ছি। বড় পিসিকে মনে পড়ে এক রাশভারী অথচ সরল ব্যক্তিত্বের মানুষ হিসেবে। 15 বছর বয়সে বিয়ে হয়েছিল বনানী খুলনার ঘোষ জমিদার বাড়িতে। দেশভাগের পর বড় পিসে মশাই ঝাড়গ্রামে সেটেল করেন। বড় পিসি একটি স্কুলে প্রাইমারি ক্লাসে পড়াতেন। লিলিদি, মিলিদি আর অপুদা এই 3 সন্তানকে সাধ্যমতো ভালো মানুষ করেছিলেন। আমাদের দিদার মতো বই পত্রিকা পড়ার অভ্যেস ছিল। বড় পিসি ভোজন রসিক ছিলেন এবং নানান ব্যাপারে রান্না করতে পারতেন। পিসামশাই মারা যাবার পর বড় পিসি রাঁচির দীপালি বাড়িতে কয়েক মাস ছিলেন। দিদা তখনও বেঁচে। তখনকার রীতি অনুযায়ী দিদা আর বড় পিসির আলাদা রান্নাঘরে রান্না হতো। আমরা খুব পেছনে লাগতাম। এই সব আরও অনেক কথা বড় পিসির সম্বন্ধে মনে পড়ে। লিভারের রোগে আক্রান্ত হয়ে কয়েক মাস ভোগার পর মিলিদির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা হারাই এক ভালোবাসার ব্যক্তিকে। বড় মাসিমার স্মরণ তাকে স্মরণ করতে গিয়ে তার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাবো অচিন্ত দাসকে এবং আমার শিলা মাসিকে, যারা এই আয়োজনটা করেছে। আমার এই দীর্ঘ জীবনে আমি 100 বর্ষ পালন করতে আমি কোনোদিন পারিনি, কাউরই পারিনি। কোনো বিশিষ্ট ব্যক্তি বা কোনো শিল্পী যাই হোক না কেন, আমি তাদের কাগজে দেখেছি 100 বর্ষ তাদের আয়োজন হচ্ছে, কিন্তু আমি কোনোদিন সেখানে থাকতে পারিনি। এই প্রথম তাদের জন্যই আমি একজন, আমার বড় মাসিমা তার 100 বর্ষ জন্মের 100 বর্ষ দিনে আমি এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্যবাদ করছি। আমার বড় মাসির প্রতি শ্রীমতী সোভারানী ঘোষ স্মরণ। বাবার কর্মসূত্রে আমার ছোট ছেলেবেলা কৈশোর কেটেছে দিল্লিতে। তাই বাবার বাড়ির লোকজন বা মায়ের বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ খুব বেশি ছিল না। তাও গরমের ছুটিতে প্রতি বছর হতো না, কলকাতা এলে এবং কয়েকদিনের জন্য মামার বাড়ি রাঁচিতে গেলে বাপের বাড়ি ও মায়ের বাড়ির সবার সাথে দেখা হতো। বড় মাসিমারা থাকতেন ঝাড়গ্রামে, তাই তার সাথে দেখা সাক্ষাৎ কখনই হয়নি। স্মৃতির পাতা হাতড়ে আবছা মনে পড়ে 50 দশকের শেষের দিকে একবার গরমের ছুটিতে কলকাতায় এলে আমরা যাচ্ছিলাম মামার বাড়ি রাঁচির ট্রেন রাত 9টা কি 10টায় ছাড়ত। মধ্যরাত্রে ঘুমিয়ে থাকা আমাকে মা ধাক্কা দিয়ে উঠিয়ে বললেন, বড় মাসিমা তোকে দেখতে চায়। ওর ঘুম চোখে জানলার বাইরে কাকে দেখেছিলাম মনে নেই, তবে একটা হাত আমার গালে ও থুতনিতে হাত বুলিয়ে এক অব্যক্ত আশীর্বাদ করেছিল। পরে মা বলেছিলেন আমাদের এক ঝলক দেখার জন্য রাত 2টার সময় ঝাড়গ্রাম স্টেশনে এসেছিলেন আমার বড় মাসি। এরপর দেখা হয়েছিল 1960 সালে আমার মেজ মামার বিয়ে বাড়ির হইচইতে ঠিক মতো বুঝে উঠতে পারিনি যে বড় মাসি কে বা অন্য কেউ কে, ডিফারেন্সিয়েট করতে পারেনি। এরপর বড় মাসির সাথে দেখা হয় কাজের সূত্রে কলকাতা আসার পর। অপুদার সাথে 2-3 বার ও একবার অচিন্তর সাথে ঝাড়গ্রামে গিয়ে বুঝবার চোখ দিয়ে দেখেছিলাম আমাদের মামাবাড়ির প্রথম সন্তান শ্রীমতী সোভারানী ঘোষ কে। অমন দাপুটে ব্যক্তিত্বপূর্ণ মহিলা আমি আগে কখনো দেখিনি। বড় মাসির বাড়িতে একজন আদিবাসী কাজের মহিলা ছিল, যতদূর নাম মনে পড়ছে তার নাম ছিল ঠাকুর। ঠাকুর বড় মাসির এক ডাকে, তার বড় মাসির ঠাকুর বলে যখন ডাকতেন
ঘরের ভেতর থেকে, তখন আমি দেখেছি ওই ঠাকুর হাত থেকে বাসন পড়ে গেল, এমন তার ডাক। বড় মাসির এক ডাকে তার হাত থেকে বাসন পড়ে যেত, আর আমার বেচারা মেশোর লুঙ্গি খুলে যাওয়ার মতো জোগাড় হতো। দেখেছিলাম ঝাড়গ্রামের মানুষরা কি প্রচণ্ড ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসত। এরপর তিনি কলকাতায় চলে আসার পর বহুবার দেখা হয়েছে। আমাকে কতবার বলেছেন এই সোনার খাঁচায় তিনি হাঁপিয়ে উঠছেন। উনি চান ঝাড়গ্রামের শাল পিয়ালের বোনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মাটির সোদা গন্ধে মুক্তির শ্বাস নিতে। তার চলে যাওয়ার রাতেও দেখেছি কি প্রচণ্ড যন্ত্রণার মাঝেও ভেঙে পড়েননি তিনি। আজ তার শতবার্ষিকী তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা। এর সাথে স্মরণ করতে চাই সদা হাস্যময় ফোকলা দাঁতে, যেটা আরও সুন্দর লাগাতে, মাটির মানুষ আমার মেসমশাই সেই দেবী প্রসন্ন ঘোষ মহাশয়, যার শতবার্ষিকী অনেক বছর আগেই হয়ে গেছে। এর সাথে একটু শুধু যোগ করতে চাই যে আমাদের মোটামুটিভাবে আমরা চারজন খুব কাছাকাছি ছিলাম, বয়সের কাছাকাছি ছিলাম। অপুদা, আমি, অচিন্ত আর অমিত, এরা চারজন ছিল। তার মধ্যে বড় মাসিমা কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে, সেটা হচ্ছে তার ভাই। ভাইয়ের প্রতি তার একটা অদ্ভুত স্নেহ মমতা ভাই ছিল। সেই ভাই আজকে তার শতবার্ষিকী পালন করার যে এটা করে তার সশ্রদ্ধ নমস্কার তাকে জানিয়েছে। ধন্যবাদ। নমস্কার। আমি চোখে কখনো পিসিদাকে দেখিনি, কিন্তু বেশ অনেক কথোপকথনে ওনার নাম শুনেছি, অনেক গল্পের ছন্দে ওনার ব্যাপারে জেনেছি। আজকে আই ফিল ভেরি লাকি টু বি পার্ট অফ দিস অনুষ্ঠান, যেটা পুরোটা থেকে আজকে অর্গানাইজ করেছে। মি বিং one of the daughters of this family, I feel very lucky to feel relatable about the first daughter of our family. আর তাই জন্যে আমি নিজের গানে গানে ওনাকে অঞ্জলি দিতে চাই। অঞ্জলি লহো সঙ্গীতে, অঞ্জলি লহো সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ। অনুষ্ঠানের শেষ পর্বে এসেছি। আমি জানি সেটা জিজ্ঞেস করছি, সব শেষ সেখানেই আমি ছোট ভাই বলে আপনারা শুনবেন, নীতি করবো। ঠিক আছে, এটা যখন আমার ভাইপো আমার পাশে বসে আছে, সে দেখলো এত বড়, আমি বললাম না রে ভাই, দেখতে দেবে বড়, পুরোটা পড়বো না। হ্যাঁ, আমার চেনা ভর্তি, সরি, আমার চেনা বর্দির সাথে আমার চাকরির পরিচয় হওয়ার আগেই আমি বর্দির সম্পর্কে জেনেছিলাম লোকমুখে। বলতে বলতে আমার মাতৃদেবী, যিনি আমার সব দাদা দিদিদের নাম আমায় বলতেন, শেখাতেন, সেই সাথে বাল বন্ধু চাটুর্য গিন্নি জেঠিমা, তিনি আমাদের বাড়িতে প্রায় আসতেন। তো আমাকে শোভার ছোট্ট ভাই কিংবা ছোট বিশু কিংবা জগন্নাথ বলে ডাকতেন। আমার ছোট বিশুতে আপত্তি ছিল না, তো আমার নাম জগন্নাথ দাস ভেবে ইস্যু রেখে বললাম। মা আশ্বস্ত করতেন, তোর ভালো নাম তো অচিন্ত দাস, তোর লিলিমাসি রেখেছে। লিলিমাসি কে? তোর বড়দিন বড় মেয়ে বলে জেনেছিলাম সেটা। ওদিকে জেঠিমার একমাত্র সন্তান আনন্দময়ী দি, তিনি আমাকে ল্যাভেন্ডারের ভাই বলতেন, বলে জেনেছিলাম তিনি ছিলেন বড়দিন ছোট্টবেলার ল্যাভেন্ডার ছবি। এদের খুব সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আনন্দময়ী দিকে আপনারা একদম আনন্দী বলে, যদি কেউ মনে না করতে পারে তবে তার ছেলে, তাকে সবাই হাড়ে হাড়ে চেনে, তাকে ভালো। আমার কৌতূহল, আবার কৌতূহল ভক্তি ও লিলিমসির সম্পর্কে প্রবল হয়ে উঠল। অবশ্যই 1955 সালে লিলিমসির বিয়ের সময় বর্দিও তার পরিবারের প্রথম দেখি। শুধুই দেখা, আলাপ পরিচয় হয়নি। তবে লিলিমসিকে আমার অচিন্ত নামকরণের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছিলাম। তারপরে দেখা হলো মেজদার বিয়েতে দীপালি বাড়িতে বিশাল জনসমাবেশে, তখনও শুধুই চোখে দেখা। মনে পড়ছে
ওই সময় আমাদের এক সর্বদা বিশ্বদেবন দক্ষিণীর সাথে মিনিবাসীর খুবই বন্ধুত্ব হয়েছে। আমি একটু স্কিপ করছি, রিপিটেড হয়ে যাবে। এরপরে আবার দেখা হয় 1967 সালের এই এপ্রিল মাসের শেষের দিকে। সর্দার তখন ঝাড়গ্রাম রাজবাড়ির গেস্ট হাউসে ভাড়া থাকে। গার্গীর বয়স 2 বছর 2 মাস, হাঁটি হাঁটি পাপা, মৈত্রী 9 মাসের ছানা। আমি ম্যাট্রিক পরীক্ষার পর বাবার থেকে পাওয়া রেল পাশের দৌলতে ঘুরতে বের হয়েছি। প্রথম স্টপ ঝাড়গ্রাম। রাত 2টো নাগাদ ট্রেন থেকে নেমে রিক্সা নিয়ে ঝাড়গ্রাম রাজবাড়ি না খুঁজে প্রসন্ন ঘোষ সোনারপুর বলা মাত্রই রিক্সাওয়ালা বিনা বাক্য হয়ে বড়দির বাড়িতে পৌঁছে দিল। বড়দিন খুব দেরি করে ঘুম থেকে উঠে দেখি বড়দি তার ননিবালা প্রাইমারি স্কুলে পড়াতে চলে গেছে। বড়দাদাবু বাড়িতে নেই। বিধিবাসী আমাকে সকলের জলখাবার খাইয়ে দিল। বেলা 11 নাগাদ আমি রাজবাড়ির গেস্ট হাউসে গিয়ে দেখি ছোটদা কলেজ নেই, বাড়িতে বৌদি ও বাচ্চারা। বৌদি খুব খুশি, তার থেকেও বেশি খুশি গার্গীর সাথে আলাপ পরিচয় হলেও আমার হাত ধরে রাজবাড়ি কিছু চত্বর ঘুরিয়েও দিল। বলে রাখা দরকার ছোট্ট গাড়ি কিন্তু খুব হাঁটতে পারত। তারপরে আমি ছোটদা কলেজ থেকে নানান রকম বাংলা বইয়ে পড়তাম। বিকেলে আমি বড়দির কাছে যেতাম। সেই সময়ই বড়দির সাথে আমার ঘনিষ্ঠতা হয়। আমার সঙ্গে অনেকক্ষণ অনেক ঘন্টা গল্প হতো। তার মাঝে ওদের আমি কার লেখা গল্প উপন্যাস পড়েছি, তারপরেই আলোচনা হতো। অসাধারণ স্মৃতিশক্তির ফলে তারাশঙ্কর বা শরৎচন্দ্রের লেখা যা বড়দির বহু আগে পড়া তা নিয়ে আলোচনা হতো। তারপরে আমি অবশ্যই 2-1 মাস পরে ঝাড়গ্রামে পড়তে যাই বছর 2-এর জন্য। সেই ডিটেলগুলো আমি পড়ে শোনাচ্ছিলাম, রিপিট হয়ে যাবে। এর মাঝে একবার আমি গৌতমের সঙ্গে বড়দির সঙ্গে দেখা করতে গেছিলাম। এগুলো লেখা আছে, রয়েছে। তারপরে বলছি আসল কথাটা, বড়দির একটা ব্যাপার। হ্যাঁ, সেই সময় বড়দির বাড়ির দক্ষিণী সম্পূর্ণ তৈরি হয়। উপমামা কলকাতাতে সিটি কলেজে পড়ছে, তাকে নারকেল ডাঙাতে যুব আমাদের বাড়িতে। ঝাড়গ্রামের অনেক ঘটনার সাক্ষী আমি। সেই সব কথা লিপিবদ্ধ করলে এক বিশাল জীবন ক্ষেত্রের বইয়ে রাখার লাগে। কাজে কিছু মনে করার মতো কথা বলি। একদিন দেখি বড়দিন কাজের লোক থাকো উনি খোলা জায়গাতে দাঁড়িয়ে নিজের দলিগঞ্জের চারিদিকে স্পিন করছে লাটুর মতো। রাশিয়ান ব্যালেন্স ধরে পারবে না। আমি ওরা মাথা খারাপ হয়ে দৌড়ে গিয়ে দেখি সে মাটিতে একটা গর্ত করেছে। গর্তের মধ্যে বড়দিন একটা পেটা লোহার কড়াই রেখেছে। কাঠ লাগিয়ে ওই কড়াইটাকে স্পিন করাচ্ছে। কারণ কড়াইয়ের আউটার সার্ফেসটা রূপের মধ্যে ঝকঝক করেছে। এটা ছিল আমার বড়দিন পরিষ্কার হয়। ওখানে থাকাকালীন একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমাদের বাড়িতে চোর এসে আমার পুরনো ট্রাক সব জামা কাপড় নিয়ে চলে গেছে। সকালে ঘুম থেকে উঠে আমি নিজের পড়া ল্যাপটপ ফকির মিনিমাসের হাত দিয়ে আমার একটা পুরনো প্যান্টটা জামা পাঠিয়ে কৃষ্ণরূপে বড়দি রঘুবতী লজ্জা করেছিলেন। আমার রোজ রাত 8টায় বিনাকা গীতমালা শোনার বাতিক ছিল। আমাদের বড়দির বাড়িতে রেডিও ছিল। আমি বড়দির বাড়ির সামনে দাঁড়িয়ে অমূলবাবুর বাড়ি থেকে বেশ একটা গান শুনতাম। বড়দি সেটা লক্ষ্য করে এক সপ্তাহের ভিতরেই দাদাবাবুকে দিয়ে পিয়ানো কিওয়ালা 7 ভলভের ফিলিপসের রেডিও আমদানি করি। এইসব ঘটনার ভেতর দিয়ে ঝাড়গ্রামের দিন শেষ হলো। আমারও পরীক্ষার শেষ হতে হতেই সর্দার কোচবিহার ভিক্টোরিয়া কলেজে ভর্তির অর্ডার এলো। আমিও লাঠি ফিরে এলাম। আর সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছিল মিলিমাসির বিয়ে। তারপরে বড়দির সাথে আমার দেখা আর্মিতে যোগদান করার পরে কালিম্পং থেকে কলকাতায় এসে আমি আর গৌতম পরিচয় আগে ঝাড়গ্রামে গেছিলাম। তারপরে একবার আমি ক্যাপ্টেন, আমি জামশেদপুরে এসে দেখি মেজদা আসি। মেজদা বলে চল ঝাড়গ্রাম ঘুরে আসি। নানুদা মেজদার ভাইরা ভাই তার হেরাল গাড়ি করে ঝাড়গ্রামে প্রায় 1টার সময় পৌঁছে গেলাম। রাস্তায় মেজদা বাজার থেকে একটা 1.5 কিলো কোলাঘাটের ইলিশ কিনল। আমি নিলাম সর্ষের তেল। বড়দি তখন ভাত চেপেছি। বড় দাদাবু বারান্দায় লুকি করে চেয়ারে। আমরা ঢুকতেই শোভা দেখো কারা এসেছে বলে হেঁটে উঠলেন। বড়দি আমাদের দেখে ও মা তোরে এসেছিস বলে একটা হাসলেন। মেজদা বিনয় করে বলেছিল অসময়ে এসে বিরক্ত করলাম বড়দি।
তার উত্তরে বক্সিং প্রেসিডেন্ট মানবাগ থাপ্পড় দিদির বাড়িতে আসবি আমি কোনো ভয় আমার নিয়ম আছে। এরপর আবার দেখা হলো আমার বিয়ের সময়, ঠিক তার কয়েক মাস পরেই সবচেয়ে উপমা ভর্তি দাদাবাবু আমার মা পুনেতে আমাদের সেই সিএমির ছোট্ট 1.5 কামরা কোর্টারে নির্দেশের জন্য এসছে। আমার যখন সদ্য বিয়ের পরে যা হয় সেই ভিন্ন দশা, বর্দিও সবাইকে বর্দির মতো করে আপ্যায়ন করার মতো অবস্থাতে নেই, সেটা সবাই বুঝতে পেরেছে। মাকে কিছু টাকা দিয়ে বর্দি বলেছিলেন মা ভাইকে দিও, সে কথা আমার মা আমার অনেকদিন পরে বলেছে। আমরা সবাই পুনে থেকে প্রথমে ঔরঙ্গাবাদ গিয়ে অজন্তা এলাকা দেখে আহমেদাবাদে যাই, সেখান থেকে দ্বারকা প্রভাব সোমনাথ দর্শন করে তখনকার বম্বেতে ফিরে আসি। সেখান থেকেই বর্দিরা কলকাতা রওনা হন, আমি পুনে চলে আসি। এরপর অনেকদিন কেটে গেছে, মা বরদাবাবু গত হয়েছেন 1992 সালে আমার কলকাতাতে পোস্টিং হয়। বড়দি কখনো উপমার বিমলেপুরের বাড়িতে, কখনো আমার নাগের বাজারে সর্দি বা মিলিমাসির বাড়িতে অথবা লাঠিতে বেরিয়ে বেড়াচ্ছে। এই যে একটা ঘটনা বলি, লাঠিতে নাম করে দেখা হলো, তখন একদিন রাত 9টা নাগাদ বন্ধুদের সঙ্গে আড্ডা ফেলে যখন বাড়ি ফিরেছি, বড়দি জিজ্ঞেস প্রশ্ন করে বলে এনেছিস? আমি তো ভুলেই গিয়েছিলাম মিষ্টি আনার কথা, মনে পড়তেই সামাল দিয়ে বললো এই যা প্যাকেটটা তো ভুলে প্রভাব সঙ্গে মাথা করে ফেলে। তখনই দাদার মোটরসাইকেল করে গিয়ে লালপুরে উদাহরণ থেকে পঞ্চ খিলকন্দ এনে নিজের পক্ষে ধরা পড়ে গেলাম। বর্দি বলে নিজে বলেছিলি প্রভাতে, এখন দেখছি উদাহরণ। এরপর বর্দির শরীর ভাঙতে আরম্ভ করলো। উপমা মিলিবাসীর বাড়িতে পালাপুর থেকে চিকিৎসা চলেছিল, মাঝে মাঝে আমরাও দেখতে যেতাম। সেটা 1994 সালের 24শে মার্চ, বাংলা 14 সালের 10ই চৈত্র, রাত তখন 10:30। ছোটদা বেলগাছের বাড়ি থেকে ফোন করে বললো আমি মিলির ওখানে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আয়। আমি মিলিবাসীর বাড়ির সামনে স্কুটার যখন রাখলাম তখন প্রায় রাত 11:30 বেজে গেছে। ভেতরে বর্দি শুয়ে, ডান হাত ছোটদার হাত ধরা, ওদের কাছে সর্দি বসে কপালে চন্দন দিয়ে হরিনাম ও রামকৃষ্ণ লিখছেন। অতিরিক্ত ঘাম উঠে পুছে দিয়ে আবার লিখছেন। আমি গেলে পরে সর্দি ভাই এসছে বলাতে অতি কষ্টে চোখ মেলে বর্দি আস্তে আস্তে বলেছিলেন এসেছিস, ভালো থাকিস। এরপরে আরো ঘন্টাখানেক সমাধি যখন স্থির হয়ে শুয়েছিলেন, মাঝে মাঝে চোখ মেলে কাউকে খোঁজার চেষ্টা করছিলেন। পায়ের পাটে বসা অস্থির উপমা ছটফট করতে করতে কখনো উঠছিল, কখনো বসছিল। মিলিমাসি এঘর ওঘর দৌড়াদৌড়ি করে বাইক গাড়ি ছুটে দিয়েছিল। আমার রাত শক্ত উঠতে নিজে বা হাতে ধরে বর্দি চুপ করে শুয়েছিলেন। তাসের প্যাকেটের 12টা তাসের মতো বর্দি এই পরিপূর্ণ জীবনের কথা ভাবছিলাম। একটা নাগাদ আস্তে আস্তে বর্দির চোখ নিমিলিত হয়ে এলো। সর্দি বিড়বিড় করে রামকৃষ্ণ বলে উঠলেন আমার চোখের সামনে, পরম শত্রুদের বর্দি অনেকে ত্যাগ করে মহাশূন্যে মিলিয়ে গেলেন। আমি আবিষ্কার করেছিলাম ভীষণ নিয়মানুবর্তিতা, জেদি, গম্ভীর, ভীষণ ব্যক্তিত্বপূর্ণ, রাগী ও রাগভারী করে জীবনকে কল্পনা করে এসেছি। তার আঠিকের কলসের ভিতরে এক স্নেহময়ী, ধৈর্যশীল, মায়া, মমতা, ভালোবাসা ভরপুর এক মহিলাকে, তিনি সম্পর্কে আমার বড় দিদি হলেও তাকে অনায়াসে মা ও মাসির আশ্রয়ে স্থাপন করা যায়। নমস্কার।